এখানে ৭০ সালে যে নির্বাচন হয়েছিল তারপরে ৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের মধ্যে অনেকেই সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সভার সদস্য হিসেবে সংবিধান প্রণয়ন করে। এবং সেই সময় বাংলাদেশের সংবিধানে গণভোটের যে কালচার ছিল, মানে সেই সময় গণভোটটাই আসলে ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা ম্যান্ডেট পেয়েছেন এবং তারপরে তারা সংবিধান প্রণয়ন করেছেন। কিন্তু সে সময় সংবিধান প্রণয়ন কমিটির অনেকেই নানান ধরনের প্রশ্ন তুলেছিলেন। এই সংবিধানের গণতান্ত্রিকতা, এই সংবিধানের যে মূলনীতি, এই সংবিধানের অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং নানান জাতিসত্তাকে এখানে কিভাবে ইনক্লুড করা হচ্ছে বা তাদের কি অবস্থান হচ্ছে, পরিচয় ইত্যাদি অনেক কিছু নিয়ে এই গণপরিষদ বিতর্ক নামে আমরা যে এই জিনিসটা জানি, সেইটাকে কোনোভাবে একনলেজ করা হয়নি। আমরা সেই সময় দেখেছি এম.এন. লারমা এবং সুরঞ্জি সেনগুপ্ত, ওনারা এগুলো নিয়ে আলাপ তুলেছেন, সেখানে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাদের যে কনসার্নটা আজকে বাংলাদেশে এসেও আমরা দেখেছি যে এই কনসার্নগুলো কোনোভাবে সমাধান হয়নি। এবং সেই সময়ে বাংলাদেশের সংবিধান খুবই তাড়াহুড়ো করে এবং বেসিক্যালি যেটা পাকিস্তান যেই ল ছিল, আমাদেরকে শাসন করার যে লটা ছিল প্রাদেশিক ল, সেইটাকেই একভাবে আদল পরিবর্তন করে আর সামনে সেই আমাদের তিনটা যে অনুচ্ছেদ, তিনটা যে অধ্যায়, মৌলিক অধিকার নিয়ে যে তিনটা অধ্যায়, সেটাকে অ্যাড করে আর মূলনীতিগুলো অ্যাড করে শুধুমাত্র এই সংবিধানটা করে দেওয়া হয়েছে এবং এটা খুবই তাড়াহুড়ো করে করা হয়েছে। এবং এখানে সেই সময় একটি গণভোটের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশে ওই মানুষের যে ভোটগুলো ছিল, সেই ওই ভোটের কোনো পরিণতি আসলে সংবিধানে কার্যকরিত হয়নি। মানে গণভোটটার যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো আমরা সংবিধানে প্রতিফলিত হতে দেখি না। সংবিধানে যেই ধরনের, মানে এটা তো পুরোপুরি একটা নতুন দেশের সংবিধান, মুক্তিযুদ্ধ মানে এত মানুষের রক্ত দিয়ে যেই সংবিধান আনা হয়েছে, সেই সংবিধানে অবশ্যই আমূল পরিবর্তন থাকবে। কিন্তু আমরা এখন যেই অ্যানালাইসিসগুলো পাই এবং অনেক দিন ধরে বিশেষজ্ঞরা এই অ্যানালাইসিসগুলো দিচ্ছেন যে বাংলাদেশের সংবিধানটা ঔপনিবেশিক যে সেই ল অনুযায়ী, সেই সময়ের প্রাদেশিক ল অনুযায়ী, এবং পরবর্তীতে পাকিস্তানও সেটাকেই কপি করেছে এবং পরবর্তীতে বাংলাদেশও আসলে সেটাকেই কপি করেছে। মোটা দাগে তার পাওয়ার স্ট্রাকচার, তার যে অ্যাসপাইরেশন, তার কোনো কিছুর আসলে পরিবর্তন নাই। মানে যেই দেশটা আপনার বিপক্ষে, যে দেশটা আপনাকে অপ্রেস করে, সেই দেশের যে ওই লই যদি আপনার ট্রিকেল ডাউন করে এবং সেটা দিয়ে আপনার নতুন সংবিধান পরিচালিত হয় বা সেটা যদি তৈরি হয়, তাহলে তো মোটা দাগে এটার কোনো পরিবর্তন ঘটে না। এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেই ধরনের বিপ্লবী সংবিধান প্রয়োজন ছিল, সেই ধরনের সংবিধান আমরা আসলে পাই নাই। এবং আমাদের যেটা ডিক্লারেশন, ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন, সেইখানে যে মূলনীতিগুলো ছিল, সেখানে যেই অ্যাসপাইরেশন ছিল, সেই অ্যাসপাইরেশনগুলোর প্রতিফলন আমরা আসলে সংবিধানে দেখতে পাই না। এবং মূলনীতিগুলোকেও হাওয়া করে দেওয়া হয়েছে, এটাকে শুধুমাত্র একটি অ্যাটাচমেন্ট হিসেবে রাখা হয়েছে। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটাকে শুধুমাত্র অ্যাটাচমেন্ট আকারে রেখে দেওয়া হচ্ছে। তার অ্যাসপাইরেশন এবং তার থেকে যেই স্পিরিটগুলো আসলে আসা উচিত ছিল সংবিধানে, সেটা আমরা পাইনি এবং মূলনীতিগুলোও আসলে আসেনি। সংবিধানের আমি আগেও বলেছি যে এখানে পুরো পাওয়ার যে ব্যালেন্সটা, প্রধানমন্ত্রীকে এককেন্দ্রিক এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী করা, এটা কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হতে পারে? একটি দলকে, মানে যিনি সরকারি দলের প্রধান, তিনিই হচ্ছে প্রধানমন্ত্রী, তিনিই হচ্ছে ক্যাবিনেটের প্রধান, এটা কি হতে পারে? মানে এটা কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা? আমরা যদি ভাবি যে সেই সময়ের আমাদের যে এখন অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাই তো এটা না। আর সেখানে তো আরও মানুষের ত্যাগ, আরও মানুষের ইনভলভমেন্ট এবং আরও সময়ের ব্যাপার, মানে এটা তো 9 মাসের একটা দীর্ঘ লড়াই ছিল। সেটা কি কখনো, মানে এটা কি সামঞ্জস্যপূর্ণ হতে পারে? এই সংবিধানের পুরো পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার ব্যালেন্স এবং তার যে মূল যে ইন্টেনশন, সেটার ইন্টেনশনটা হচ্ছে কোনো একটি পক্ষকে এমনভাবে শক্তিশালী করা, এমনভাবে একটি দলকে, এমনভাবে একজন ব্যক্তিকে এমনভাবে শক্তিশালী করা যে পুরো বাংলাদেশের সকল মানুষকে একেবারে বিধিবদ্ধ করে ফেলতে পারে, তার কথার অনুযায়ী চলবে। এইটা কখনোই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল না। এবং বাংলাদেশে আপনি দেখে থাকবেন যে যত রকমের ক্রাইসিস মোমেন্ট এসেছে, সকল ক্রাইসিস মোমেন্টে দেখবেন সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছে। আওয়ামী লীগ এটা বারবার বলেছে এবং 15 বছর সে বিভিন্ন সময়, ইভেন এই যে নির্বাচনগুলো, 3টা নির্বাচন সে করেছে, এগুলো তো সাংবিধানিকভাবে বৈধতা সে দেখাতে পেরেছে। কারণ আমাদের সংবিধানটার মতো সেই ধরনের এলিমেন্ট আছে, সেই ধরনের লুপ হোল আছে, সেই ধরনের মানুষের বিপক্ষে যাওয়ার জায়গাগুলো আছে এই সংবিধানে।
এইটা কখনোই মুক্তিযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সেই সাথে যে মূলনীতিগুলো আনা হয়েছে সেইগুলোকে শুধুমাত্র একটি গালভরা বুলি, এবং এই মূলনীতিগুলো কখনোই বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, এবং এগুলো দিয়ে শুধুমাত্র ডাইভার্ট করা হয়েছে। এখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ কি হতে পারে? আর যদি সাম্যতার কথা বলি, সাম্য নিশ্চিত করা তো সকল মানুষের জন্য সাম্য নিশ্চিত করা, তার ধর্ম, বর্ণ, তার জাতি যাই হোক না কেন, সকল মানুষের জন্য মানবিক মর্যাদা এবং সাম্য নিশ্চিত করা, এটার ভিন্ন অন্য কিছু তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে এই জায়গায় যেভাবে সংবিধানটা ঘটেছে বা সংবিধানটা যেভাবে প্রণীত হয়েছে, সেখানে অনেকগুলো প্রশ্নবিদ্ধের জায়গা আছে, আমরা সেটাই বলছি। আমাদের দেশটা আসলে সামন্ততান্ত্রিক দেশ না, কিন্তু আমাদেরকে বলা হয় যে আমরা আধুনিক পুঁজিবাদী দেশ, কিন্তু দেখা গেছে যে আমাদের দেশে সামন্ততান্ত্রিকভাবে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা চলে। এটার এটার একটা পরিস্থিতি আছে বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরিবার কেন্দ্রিক কন্ট্রোলড হয়েছে, এবং আমাদের দেশে যারা এমপি মন্ত্রী হয়েছেন বা আমাদের দেশে বিভিন্ন জায়গায় কমিশনারও যারা হয়েছেন, মানে স্টেটের যে কোনো ফাংশনারিতে যারাই এসেছেন, তারাই দেখা গেছে যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক যদি ওই রাজনৈতিক বলয় না থাকে, তাহলে দেখা গেছে তার জন্য এলাকায় একটা সম্মানজনক রাজনৈতিক জায়গা করা খুবই কঠিন হয়ে যায়। এবং আমরা মনে করি যে এই জায়গাটা ভেঙে যাওয়া উচিত। এটা ভেঙে যাওয়া উচিত এই কারণেই যে শুধুমাত্র মানে শেখ পরিবার, শুধুমাত্র জিয়া পরিবার এইভাবে পুরো স্টেটের ইয়েটা, মানে পুরো রাজনৈতিক মূল জায়গাটা হয়তো তাদের কাছে আমরা বলছি যে চলে যাচ্ছে, কিন্তু একদম এলাকা ভিত্তিকও যদি দেখি, একটি ছোট এলাকার মধ্যেও কোনো একটা ইম্পর্টেন্ট ফ্যামিলির কাছে পুরো পাওয়ার স্ট্রাকচার চলে যাচ্ছে। মানে ওই এলাকার যদি অবস্থা দেখি, একটি লোকাল গভর্নমেন্টের চেয়ে পাওয়ারফুল হয়ে উঠে কোনো একটি পার্টিকুলার ফ্যামিলি, তাহলে লোকাল গভর্নমেন্টগুলোও তো আমাদের এই কারণে কাজ করছে না। এটা তো একটা ওয়ান অফ দ্য রিজন। তাহলে এই জায়গাগুলো যদি আমরা নষ্ট না করি, তাহলে একে তো আমরা ওই লোকালি যে জায়গাগুলো আছে মানুষকে এম্পাওয়ার্ড করার, মানুষকে নাগরিক মর্যাদা দেওয়ার যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে না, এবং সেইটা কিন্তু উপরেও আমরা এক ধরনের প্রভাব দেখতে পাচ্ছি, আবার উপরের প্রভাবটাও নিচে যাচ্ছে। এটা একটা পারস্পরিক একটা সমস্যা তৈরি করছে। আমরা মনে করি যে বাংলাদেশে যারা যে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছে, এবং পূর্বেও তাদের পূর্বসূরীরাই কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে একদম সাধারণ ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, এটাই তো ছিল আমাদের সেক্টরগুলো, তারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, এবং এখানেও আমরা তাই দেখেছি। এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে শহীদের সংখ্যাও এরকমই বেশি, ছাত্রদের মধ্যে শহীদের সংখ্যা বেশি। একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ যখন বাংলাদেশের জন্য ত্যাগ করতে প্রস্তুত, সেই মানুষগুলোকেই পার্লামেন্টে যেতে হবে, এবং আমরা সেই রাস্তাটা তৈরি করে দিতে চাই।